দর্শক আমন্ত্রণ জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি আপনার প্রতিদিনকার প্রয়োজনীয় যে তথ্যগুলো হাতের নাগালে থাকা দরকার সেগুলো একদম ঘরে পৌঁছে দিতে, অর্থাৎ আপনি ঘরে বসেই জানতে পারবেন এখানকার অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, শিক্ষা, চাকরি, বিভিন্ন সুযোগ সুবিধা কিভাবে পাওয়া যায় এবং কি কি তথ্য আপনার প্রতিদিনকার পথ চলাকে সহজ করে দেবে সেসব বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। শুরুতে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো হজ ও ওমরা পালন এবং ঘরে বসে অনলাইনে বিমানের টিকিট কিনবেন কিভাবে। এই বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে আছেন ওয়ার্ল্ড ট্যুরস ও গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ইনকের প্রেসিডেন্ট ও সিও মোহাম্মদ শামসুদ্দিন বশির। শামসুদ্দিন বশির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ টিভিএন এর সকল দর্শককে, যে দেশ বিদেশ যেখান থেকে দেখতেছেন তাদেরকে গ্লোবাল ট্যুরস অ্যান্ড ওয়ার্ল্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেল পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক আপনারা যারা দেখছেন তারা সরাসরি যোগ দিতে পারবেন আমাদের সাথে এই আলোচনায়। আমাদের টেলিভিশনের স্ক্রিনে একটি নাম্বার দেখাচ্ছি, এই নাম্বারে টেলিফোন করে আপনি এই বিষয়ে যে কোনো প্রশ্ন আপনি করতে পারবেন। একই সঙ্গে অনুষ্ঠানটি TVN24 এর ফেসবুক পেজে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও কমেন্টসে গিয়ে আপনি যে কোনো প্রশ্ন করতে পারবেন। আমরা চেষ্টা করব আমাদের অতিথির কাছ থেকে আপনাকে উত্তর খুঁজে দেওয়ার। আমরা সরাসরি আলোচনা চলে যাচ্ছি। শামসুদ্দিন বশির ভাই, হজ এবং ওমরা, আমরা জানি যে ওমরা অলমোস্ট পুরো বছর করার সুযোগ আছে, হজে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। আপডেট গুলো কি, অর্থাৎ কবে নাগাদ রেজিস্ট্রেশন করা যাবে, কতদিন সময় আছে, কবে নাগাদ রেজিস্ট্রেশনে কার কার আসলে হজ কনফার্ম হয়েছে, সেই সব বিষয়গুলো জানা যাবে, সেগুলো একটু জানতে চাই। আর ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি প্রশ্ন করার জন্য। হজ ইউএসএ থেকেও হজ করা যায় এবং বাংলাদেশ থেকেও হজ করা যাচ্ছে। যাদের ইউএস পাসপোর্ট হোল্ডার, হ্যাঁ, তারা ইউএসএ থেকে হজ করতে গেলে হজের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। নুসুকের মাধ্যমে আপনাকে হজের রেজিস্ট্রেশন করতে হবে এবং হজের রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সহযোগিতা করা এবং কোনো হজ প্রোভাইডার কোম্পানির কাছে এতে সহযোগিতা করে আমরা আপনার হজ প্যাকেজটা নিতে সর্বত্র সহযোগিতা করে থাকি। এবং বাংলাদেশ থেকেও কেউ যদি হজে যেতে চায়, তা অনেকেই একটা বান্তর ধারণা আছে যে এনআইডি ছাড়া বাংলাদেশ থেকে হজে যেতে পারবে না, শুধু ন্যাশনাল আইডি ছাড়া। কিন্তু বাংলাদেশি পাসপোর্ট থাকলেই সে রেজিস্ট্রেশন করে হজে যেতে পারবে। আচ্ছা, সেটা বাংলাদেশ থেকে করতে হবে না এখান থেকেই করা সম্ভব? বাংলাদেশ থেকে। অর্থাৎ আমাদের কোম্পানি ইউএসএ অফিস আছে, ঢাকা অফিস আছে। আমরা ইউএসএ থেকে যারা হজে যেতে চায় তাদেরকে আমরা সহযোগিতা করি, ঢাকা থেকে যারা হজে যেতে চায় তাদেরকে আমরা সহযোগিতা করে থাকি। ওকে, আমি যেটি জানতে চাচ্ছিলাম সেটা হলো ডেট গুলো কবে, অর্থাৎ কতদিন পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবে? এটার কোটা সিস্টেম, ইউএসএ হলো কোটা সিস্টেম। যতক্ষণ পর্যন্ত আপনার কোটা ফুলফিল না হবে ততক্ষণ পর্যন্ত তারা হজের রেজিস্ট্রেশনটা নিবে। কিন্তু হজের রেজিস্ট্রেশনটা রাইট নাও শুরু হয়ে গেছে, আমরা অনেকেই জানি না। কিন্তু নুসকের মাধ্যমে যে হজের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে এবং যারা হজের রেজিস্ট্রেশন আমাদের মাধ্যমে করতে চান তারা আমাদের অফিসে এসে হজের রেজিস্ট্রেশন করতে পারেন। অর্থাৎ এই ক্ষেত্রে দুটো অপশনের কথা আপনি বললেন, যে বাংলাদেশ থেকেও করতে পারবেন, আমেরিকা থেকেও করতে পারবেন। জি, অনেকে আমেরিকা থাকেন, তারা বাংলাদেশ থেকে করতে চান, অর্থাৎ দুটো জায়গা থেকে করার মধ্যে পার্থক্যটা কি? অনেকে তার আত্মীয় স্বজন বাংলাদেশে আছে, তার বাবা মা আছে। মনে কর ফর এক্সাম্পল আমার বাবা মা বাংলাদেশে আছে, আমি আমার বাবা মাকে বাংলাদেশ থেকে গিয়ে হজ করতে যাই বাবা মার সাথে। এই হজের যে প্রক্রিয়াধীন সমস্ত কিছু রেজিস্ট্রেশন, প্যাকেজ, সিলেকশন, তার যাওয়া সব কিছু সেটা আমাদের মাধ্যমে আপনাদের করতে পারেন। শুধু সেক্ষেত্রে আপনার শুধু যারা ইউএসএর পাসপোর্ট আছে তারা কিন্তু বাংলাদেশ থেকে হজে যেতে পারবে না। একমাত্র যারা বাংলাদেশি পাসপোর্ট আছে তারাই বাংলাদেশ থেকে হজে যাওয়া নিবন্ধন করতে পারবে। এই হজের নিবন্ধনটা এই মাস পর্যন্ত চলবে। হজের নিবন্ধন করতে মাত্র 30,000 টাকা প্রয়োজন এবং সরকার নির্ধারিত 3 লাখ টাকা জমা দিতে হবে। এটা বাংলাদেশ থেকে। আর একটা বিষয় আছে না, সেটা হলো যে হজের খরচের কথা চিন্তা করে অনেকে বাংলাদেশ থেকে যান, কোটা বেশি বাংলাদেশে, সেই কারণে অনেকে বাংলাদেশ থেকে যান, এই বিষয়গুলো একটু জানতে চাই। হ্যাঁ, তুলনামূলকভাবে আমেরিকা থেকে বাংলাদেশে হজের খরচটা একটু কম। কত কম? অনেক। 50 গত বছরের হজের প্যাকেজ গিয়েছে 6 লাখ 7 লাখ। তো এই বছর আমাদের বর্তমান সরকার যে অন্তর্বর্তী সরকার চেষ্টা করেছে হজের খরচটাকে একটু কমিয়ে নিয়ে আসার জন্য। এই বছর হজের প্যাকেজ বাংলাদেশ থেকে এখনও সরকার নির্ধারণ কর্তৃক ডিক্লারেশন হয়নি, তবে খুব শীঘ্রই এটা ডিক্লারেশন হয়ে যাবে। তো 5-6 লাখ 7 লাখ টাকা হতে পারে। এটা এখানে খরচ হচ্ছে 50% কম।
এখানে কেমন পড়ে খরচ? এখানে আপনাকে এখানেও হজের প্যাকেজগুলা সৌদির যে হজ প্রোভাইডার কোম্পানিগুলো আছে তারা ডিক্লেয়ার করে, তবে মিনিমাম 12,000 14,000, এটা ডিপেন্ড করে আপনার হজের প্যাকেজের উপরে। ভিআইপি প্যাকেজ নাকি ইকোনমি প্যাকেজ, আপনি 7 দিনের প্যাকেজ নাকি 14 দিনের প্যাকেজ নাকি 21 দিনের প্যাকেজ, এই ডেটের উপর ডিপেন্ড করে। আর আপনি হোটেল বেনিফিটটা আপনি 5 স্টার নিচ্ছেন নাকি ভিআইপি কী সুবিধা নিচ্ছেন, এই সুবিধার উপরে কস্টিংটা ভেরি করে উঠানামা করে। কিন্তু আমরা প্রাথমিকভাবে যেটি বলতে পারি সেটা হলো বাংলাদেশ থেকে করলে অলমোস্ট অর্ধেক খরচে আপনি হজ করে আসতে জি পারছেন। জি। কোটার কোনো বিষয় কি আছে? না, যে বিষয়গুলো আছে যে আমেরিকাতে আবেদন করলে কি সুযোগটা পাওয়া যাচ্ছে, যেমন বাংলাদেশে লটারির মাধ্যমে তাদেরকে এই সুযোগটা নিতে হয়? না, বাংলাদেশে কোনো লটারি সিস্টেম নেই, যেহেতু বাংলাদেশে ওপেন ফর এভরিবডি। বাংলাদেশে শুধু আপনি পাসপোর্ট দিয়ে নিবন্ধন করবেন আর 30,000 টাকা হইলে আপনি নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন ফি হ্যাঁ, জমা দেবেন। আমাদের এটা ঢাকা অফিসে হোক, আমাদের ইউএস অফিসে দিকে বাংলাদেশে পাসপোর্ট দেয় এবং 30,000 টাকা সমপরিমাণ টাকা আমাদেরকে দেয়, আমরা বাংলাদেশ টাকা তার এটা নিবন্ধন করে দেবো, আর একটা ফোন নাম্বার, বাংলাদেশের ফোন নাম্বার, দ্যাটস অল। বাংলাদেশ থেকে নিবন্ধন দান। আর এখান থেকে নুসকের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, তার পাসপোর্ট নিয়ে আসবে, অন্যান্য ইনফরমেশন নিয়ে আসবে, আমরা এখান থেকে তাকে অ্যাপ্লাই করে দিয়ে দিব। এই ক্ষেত্রে কেউ একজন মনে করলেন যে তিনি নিবন্ধন এখন করে রাখলেন, কিন্তু পরবর্তীতে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করলেন, তিনি হয় অসুস্থ হয়ে গেলেন কিংবা নানা কারণে যাচ্ছেন না, সেই ক্ষেত্রে এই যে 30,000 টাকা দিয়ে নিবন্ধন করা, এই টাকাটা কি ফেরত পাওয়ার কোনো উপায় আছে? অবশ্যই ফেরত পাওয়ার যোগ্য। ওকে, অবশ্যই গভর্নমেন্ট ফি 1,000 টাকা কেটে রেখে বাকি টাকা ফেরত গভর্নমেন্ট দিয়ে দিচ্ছে। এবং অনেকে আছেন যারা গত বছর হয়তো নিবন্ধন করেছিলেন কিন্তু কোনো কারণে তিনি যাননি, তিনি মনে করছেন এই বছর যাবেন, তার জন্য আপনারা কি করে থাকেন? তারা এই বছর যেতে পারবে অবশ্যই, নতুন করে নিবন্ধন করতে হবে? নতুন করে নিবন্ধন করার প্রয়োজন নেই। আচ্ছা, এটা একটা খুবই চমৎকার উদ্যোগ। যারা মনে করেছিলেন যে গত বছর করবেন, একবার নিবন্ধন করলে 2 বছর পর্যন্ত ভ্যালিড থাকে, সো এই বছরও তিনি যেতে পারেন। এই বছর যেতে পারবে। হজের প্রস্তুতি কিভাবে, কখন থেকে আসলে হাজিদেরকে শুরু করে দেওয়া দরকার? আমি মনে করি হজ রমাদানের পরেই সৌদি গভর্নমেন্ট হজের প্রস্তুতির জন্য সৌদিতে প্রিপারেশন নেয়, এবং প্রত্যেক হাজি যারা আছে আমরা যাব হজের রমাদানের থেকেই প্রস্তুতি নিয়ে নিলে এটা খুব পরিপূর্ণ প্রস্তুতি আকারে কিভাবে হজটা সম্পাদন হবে, মিনা, মুজদলিফা, আরাফায় রাত্রি যাপন, এই প্রক্রিয়াগুলো যারা অভিজ্ঞ মুআল্লিম আছে, যারা অভিজ্ঞ হজ করেছে তাদের সংস্পর্শে গিয়ে তাদের গাইড মারফত এটা আলোচনা করে এটা প্রশিক্ষণের মাধ্যমে আমরা পরিপূর্ণ হজের একটা প্রশিক্ষণ আপনি নিলে পরিপূর্ণ হজের যে শরীয়ত মোতাবেক সুন্নত মোতাবেক যে হজ আছে, হজ 3 প্রকার আছে, এই 3 প্রকারের যে কোনো একটা আপনি হজ বেছে নেবেন। তামাত্তু আছে, অন্যান্য হজ আরও 2 প্রকার হজ আছে, যেটা আপনার কাছে সহজ মনে হবে সেই হজটা আপনি সম্পাদন করবেন। আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখি হাজিদেরকে হাজি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়, সেখানে তাদেরকে নানা ধরনের বিষয়গুলো ব্রিফ করা হয়। আমেরিকা থেকে যারা হজ করতে চায় তাদের জন্য কি ব্যবস্থা আছে? হ্যাঁ, আমেরিকাতে যারা হজ করতে যায় তাদের জন্য আমরা যারা হজ এজেন্সি প্রোভাইডার যারা তারা আমরা তাদেরকে কীভাবে হজটা সম্পন্ন ব্যক্তিগত উদ্যোগে আমরা তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি, ব্যক্তিগতভাবে করে দেওয়া হয়। এবং অনেকে যারা আছেন মুআল্লিমের সাথে নিয়ে ব্যক্তিগতভাবে হজ করতে, অর্থাৎ গ্রুপ বেঁধে হজ করতে চায়, তাদের জন্য কি আপনাদের কোনো অফার কিংবা তাদের জন্য কোনো সুযোগ সুবিধা আছে? যারা গ্রুপে হজটা সম্পূর্ণ গ্রুপ এন্ড প্যাকেজ, ওকে, ইন্ডিভিজুয়াল কোনো হয় না, এটা একটা নির্দিষ্ট পরিমাণ লোকের জন্য একজন মুআল্লিম নির্ধারণ করা হয়, সৌদি সরকারই নির্ধারণ করে থাকে। ওই মুআল্লিম তাদেরকে কখন কিভাবে কি সম্পাদন করবে, কিভাবে মিনা যাবে, মুজদলিফা যাবে, আরাফায় যাবে, কিভাবে পাথর নিক্ষেপ করতে যাবে, ওই সম্পূর্ণ নির্ধারণটা সময় এবং টাইম নির্ধারণ করে ওদেরকে গাইড দিয়ে থাকবে। অর্থাৎ হজ যেহেতু অনেকে জীবনে একবার করেন কিংবা অনেক প্রস্তুতি নিয়ে করেন, তাই তাদের উচিত হলো আগে থেকেই মানসিক এবং শারীরিক প্রশিক্ষণটা নেওয়া। যেহেতু আপনি মুজদলিফা রাত্রি যাপন করতে হবে, রাত্রি যাপন করে সব মিনায় গিয়ে সকালে পাথর মারতে হবে, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে স্টেপ বাই স্টেপ, কখন আমি কোনটা করবো, আপনার কোনটার জন্য প্রিপারেশন থাকতে হবে, শারীরিক সুস্থ থাকতে হবে। আরাফার ময়দানে আপনাকে কিছু সময় অবস্থান করতে হবে, যতই অসুস্থ হন না কেন আরাফার ময়দানে আপনাকে অবস্থান করতে হবে। আরাফার ময়দান থেকে আপনাকে মুজদলিফা যেতে হবে। এই যে 4টা দিন কাজ, আপনাকে এই কাজগুলো কখন কোথায় কিভাবে সম্পাদন করতে হবে আপনাকে পূর্ব প্রস্তুতি নিয়ে একটা আইডিয়া রাখা, আমি মনে করি হজের একটা পূর্ব প্রস্তুতি হিসাবে এটা খুব ভালো হবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা ওমরা বিষয়ে একটু জানতে চাই। সেটা হলো ওমরা তো বছরব্যাপী করা যাচ্ছে, আপনাদের নানা প্যাকেজ রয়েছে, কি কি ধরনের প্যাকেজগুলো রয়েছে? অর্থাৎ ওমরা যারা করতে চান
মনে করছেন যে তিনি করবেন, তাদের জন্য আপনাদের কি কি সুবিধা আছে? ধন্যবাদ আপনাকে। আমাদের ওমরার ফুল প্যাকেজ আছে, নন প্যাকেজ আছে। ফুল প্যাকেজে আমাদের সুবিধাগুলো হলো এয়ার টিকিট, ভিসা, হোটেল, ট্রান্সপোর্টেশন, রিসিভ অ্যান্ড ড্রপ আপ অ্যান্ড পিক আপ। আমরা প্রথমত টিকিটের ব্যবস্থা করে দিয়ে থাকি। তারপরে আমরা বাংলাদেশি পাসপোর্টে উমরা ভিসার প্রয়োজন হলে আমরা উমরা ভিসা আমাদের অফিস থেকে ইস্যু করে থাকি। দ্বিতীয়ত হলো তার ইউএস পাসপোর্টে আমরা ভিসা ইস্যু করে থাকি। তারপরে আপনি সৌদিতে যাওয়ার পরে যে জাদ্দা এয়ারপোর্টে ড্রপ আপ করা, রিসিভ করা, জাদ্দা এয়ারপোর্ট থেকে নেমে আপনাকে হোটেলে যাওয়া, এটা কঠিন কাজ। প্রথম কোনো যদি হাজি যায় তাহলে সে বাংলা ভাষা, আরবি ভাষা, এটা ভাষা ল্যাঙ্গুয়েজগত একটা প্রবলেম হয়। তো সেই জন্য আমরা যেটা করি, আমাদের নিজস্ব অভিজ্ঞ মোয়াল্লিমরা আমরা রিসিভ করে তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে হোটেলে নিয়ে যাওয়া, হোটেল থেকে একটা পরিপূর্ণ গাইডের মাধ্যমে উমরাটা সম্পাদন করা, এগুলো আমরা আমাদের মাধ্যমে প্যাকেজের মাধ্যমে আমরা ফুল প্যাকেজ আমরা সেবাটা দিয়ে থাকি। কেউ যদি নন প্যাকেজ যেতে চায়, শুধু আমরা টিকিট এবং ভিসা এবং হোটেল নিতে চাই, সেটাও আমরা দিয়ে থাকি। তিনি ব্যক্তিগত উদ্যোগে সেখানে গিয়ে বাকি ব্যবস্থা করে নেবেন। অনেকের হয়তো আত্মীয় স্বজন আছে কিংবা বন্ধু বান্ধব আছে, তাদের মাধ্যমে তারা হোটেল অন্যান্য রিজার্ভেশন করেন। আপনি বলছিলেন ইউএস পাসপোর্টে এটি করে থাকেন। বাংলাদেশি পাসপোর্ট যাদের, বিশেষ করে যারা এখনো সিটিজেন হওয়ার জন্য অপেক্ষা করছে, যারা হয়তো তাদের অ্যাপ্রুভালের জন্য, লিগ্যাল অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করছে, তারাও চাইলে ওমরা করে আসতে পারে। তার জন্য বাড়তি কি ডকুমেন্টস তাদের দরকার? বাড়তি গ্রিন কার্ডের কপি, অনলি গ্রিন কার্ডের কপি, আর বাংলাদেশি পাসপোর্ট, নাথিং এলস। যারা এখন টিকিটের কপি এবং হোটেল রিজার্ভেশনের কপি। আচ্ছা, তাদের জন্য কি ট্রাভেল পাসের দরকার হয়, গ্রিন কার্ডের কপি যাদের আছে, নাকি ট্রাভেল পাস তাদের দরকার? ট্রাভেল পাস, ট্রাভেল ডকুমেন্ট, হ্যাঁ, এটা হলো যারা অন্য ইমিগ্রেশন স্ট্যাটাস আছে, আদার্স ইমিগ্রেশন স্ট্যাটাস, যাদের গ্রিন কার্ড তাদের কোনো ট্রাভেল পাসের দরকার নেই। তারা শুধু গ্রিন কার্ডের কপি, এয়ার টিকিটের কপি, তার হোটেল রিজার্ভেশনের কপি, দ্যাটস অল। কখন যাবে, কখন আউট হবে, এই জিনিসগুলো থাকলে আমরা উমরা ভিসা ইস্যু করে থাকি। আপনি জেনে আনন্দিত হবেন, আমরা সরাসরি আমাদের অফিস থেকে বাংলাদেশি পাসপোর্ট উমরা ভিসা ইস্যু করে থাকি অতি অল্প সময়ের ভিতরে। আমরা সৌদির হজ মিনিস্ট্রি কর্তৃক অথরাইজড উমরা ভিসা প্রসেসিং এজেন্ট। ওকে। আর যারা অন্যান্য লিগ্যাল প্রসেসের মধ্যে আছেন, এখনো গ্রিন কার্ড কিংবা পাসপোর্ট হয়নি যাদের, তারা উমরা পালন করতে হলে তাদের জন্য কি ব্যবস্থা আছে? তারা যদি আমাদের ইউএস গভর্নমেন্ট থেকে একটা পারমিশন নেয়, যেটাকে বলে ট্রাভেল ডকুমেন্ট, ট্রাভেল ডকুমেন্ট বা আদার্স পারমিশন নিয়েও তারা আমাদের কাছে ওই ডকুমেন্টটা শো করলে আমরা তাদের ভিসার ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ করে দিব। ওকে, এটা উমরার ক্ষেত্রে আছে। খরচটা কেমন পড়তে পারে উমরার ক্ষেত্রে? শুধু উমরা প্যাকেজে গেলে আমরা মিনিমাম 1600 থেকে, ইকোনমি প্যাকেজে মিনিমাম 1600 টাকা আমরা সব কিছু ইনক্লুডিং এভরিথিং আমরা দিয়ে থাকি। অর্থাৎ পার পারসন $1600 1600। আর অন্যান্য আরো কিছু বেশি সুযোগ সুবিধার প্যাকেজ কি আছে? অর্থাৎ বেশি এখানে যদি কেউ 5 স্টার হোটেল নেন, মক্কায় 5 স্টার, মদিনায় 5 স্টার, আমাদের কার সার্ভিস, এয়ারপোর্টে ড্রপ আপ, পিক আপ, ফুড ইনক্লুডিং নিলে তার খরচটা একটু ভেরি করে যায়। ওকে, আমি তৃতীয় যে বিষয়টি আসতে চাই সেটি হলো আপনাদের এই প্রতিষ্ঠান থেকে অনলাইনে ঘরে বসে টিকিট কাটার সুযোগ রয়েছে, বিমানের টিকিট কাটার সুযোগ রয়েছে। পুরো প্রসেসটা, অর্থাৎ কিভাবে তিনি শুরু করবেন, কোথা থেকে করবেন এবং কি সুযোগ সুবিধা এখানে রয়েছে? ধন্যবাদ আপনাকে। আমি এবং আমার প্রতিষ্ঠান এবং প্রবাসী বাঙালি হিসাবে ফার্স্ট টাইম ইউএসের ভিতরে একটা অনলাইন পোর্টাল চালু করেছি, যেটাকে বলে অ্যাপ মতো। আপনি ঘরে বসে থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার পছন্দের ফ্লাইটটি বুক করে নিরাপদে বিশ্বের যে কোনো জায়গায় ট্রাভেল করতে পারবেন। এটা কিন্তু আপনাদের বাঙালিদের গৌরব। এটা কি অ্যাপ ভিত্তিক না ওয়েবসাইট ভিত্তিক? ওয়েবসাইট ভিত্তিক, লাইক অ্যাপ। ওকে, আপনি আপনার ফোনের ডিভাইসের এনি ডিভাইস থেকে, ফোন, যে কোনো ডিভাইস থেকে, ল্যাপটপ, আইপ্যাড, আইফোন, স্যামসাং, এনি ডিভাইস থেকে মোবাইল ডাটা ওপেন করে ইন্টারনেট নিয়ে ব্রাউজ করে আপনি www.mybestbuy.com ব্রাউজ করে আপনি আপনার পছন্দের ফ্লাইটটি বুক করতে পারেন। আমাদের ওয়েবসাইটে আরও একটা সুবিধা হইল, আপনি মনে করেন একটা এয়ারলাইন্সে টিকিট কাটবেন, আপনি ওই এয়ারলাইন্সে যদি ফ্লাইট সার্চ দেন, শুধু ওই এয়ারলাইন্সে ডাটা পাচ্ছেন। আর আমাদের পোর্টালে, আমাদের ওয়েবসাইটে বা আমাদের অ্যাপে যেটা বলি, শুধুমাত্র আপনি অল এয়ারলাইন্সের ফ্লাইট ইনফরমেশন পাচ্ছেন। ফ্লাইটটা কখন ছাড়তেছে, কখন অ্যারাইভাল হচ্ছে, ডিউরেশন টাইম, ট্রানজিট আওয়ার, ফ্লাইং আওয়ার, লাগেজ পলিসি, টিকিটটা রিফান্ডেবল কিনা, নন রিফান্ডেবল কিনা, ভিসা রিকোয়ারমেন্ট কিনা আপনার,
এই জিনিসগুলো আপনি A to Z ইনফরমেশন আপনি জানতেন। একটা চাইল্ডের জন্য চাইল্ড মিল রিকোয়েস্টেড, আপনার হুইল চেয়ারের জন্য হুইল চেয়ার রিকোয়েস্টেড, আমরা ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের মুসলিমদের জন্য মুসলিম মিল ম্যান্ডেটরি। এই সমস্ত বেনিফিটগুলো আপনি ঘরে বসে হাতের নাগাতে আপনি পেয়ে যাচ্ছেন, অর্থাৎ ট্রাভেল এজেন্সির সেবা আপনার হাতের মুঠে। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা যখন এজেন্সিতে গিয়ে সরাসরি টিকিট কাটি তখন আমরা আপনাদের যে কোনো একজন এজেন্টের সাথে কথা বলার সুযোগ পাই। আমাদের প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে, অর্থাৎ তিনি সময়, মূল্য, কখন ছাড়ছে, প্যাকেজের মধ্যে কিংবা ওদের ফ্লাইটের অফারগুলো কি কি আছে, সেগুলো আমরা জিজ্ঞেস করি। কিন্তু যারা অনলাইনে কাটবে তাদের জন্য আপনার পরামর্শ কোন কোন বিষয়গুলো তারা চেক করে নেওয়া দরকার? অর্থাৎ তিনি যে টিকিটটা কাটছেন তিনি তো সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন না, সেখানে গিয়ে কোন কোন অপশনগুলো একটু সতর্ক করে দেয়া যে এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। ধন্যবাদ, দুইটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। আমার প্রথম প্রশ্ন হল ট্রাভেল এজেন্সির সেবা ঘরে বসেই পাচ্ছেন। দ্বিতীয়ত ফোন, আমার 24 আওয়ার্স কাস্টমার সার্ভিস লাইভ, মানে বাংলায় কথা বলতে পারতেছেন এবং 24 আওয়ার্স। নাম্বার 2, আপনার টিকিট কাটার পূর্বে যে জিনিসগুলো আপনার চেক করা দরকার, প্রথমত যখন আপনি আপনার সাইট কাস্টমার সাইটে আমি বলবো তার পাসপোর্ট ভ্যালিডিটি, ভিসা রিকোয়ারমেন্ট। ইউএস পাসপোর্টে আমাকে নো ভিসা রিকোয়ারমেন্ট সিন লাগবে, অথচ অনারাইবল এয়ারপোর্টও পাবে, এবং পাসপোর্টের ভ্যালিডিটি আছে কিনা, আমার কতদিন আমি আগে টিকিট কাটলে আমার কতদিনের জন্য কতদিন রিটার্ন করলে আমার পাসপোর্ট ভ্যালিডিটি থাকলে আমি আসতে পারবো। এই জিনিসগুলো আপনাকে খুব ইম্পর্টেন্ট আপনার সাইড থেকে, পাসপোর্ট ভ্যালিডিটি এবং ভিসা রিকোয়ারমেন্ট, গ্রিন কার্ডটা আমার ভ্যালিডিটি আছে কিনা। তারপরে আমি যাব আমার পোর্টাল, যেহেতু বলেছি আমি ট্রাভেল এজেন্সির সেবা আমাদের পোর্টালেই পাচ্ছেন। আপনি আপনার প্রথমত দেখুন ট্রানজিট আওয়ার, আপনি টিকিটটা রিফান্ডেবল কিনা নন রিফান্ডেবল কিনা, আপনি টিকিট কি রিফান্ডেবল নাকি নন রিফান্ডেবল। ইন কেস আপনি টিকিট কাটার পরে সিক হয়ে গেছেন, আপনি যেতে পারতেছেন না, আপনি নন রিফান্ডেবল টিকিটটা কাটলে এই টিকিটের টাকাটা ফুল নষ্ট হয়ে যাচ্ছে। নাম্বার 2, আপনি ভুলবশত দেখা গেছে ফ্লাইটটা একটা এমিরেটসের একটা ফ্লাইট, এমিরেটসের এখান থেকে 4টা ফ্লাইট আছে, একটা ডাইরেক্ট ফ্লাইট, মর্নিং ফ্লাইটটা মাত্র ট্রানজিট 2 আওয়ার্স, ইভিনিং ফ্লাইটে 6 আওয়ার্স, আবার ইভিনিং আরেকটা ফ্লাইট আছে, এটা মিলিয়ন হয়ে যায়। আপনি এই ফ্লাইটটা কি ডাইরেক্ট যাচ্ছে, আমার ডিউরেশন অফ স্টে মাস ট্রানজিটে আমার কতক্ষণ, এবং ঢাকা অ্যারাইভেল কতক্ষণ। হ্যাঁ, এই যে অ্যারাইভেল টাইম, ডিপার্চার টাইম, লাগেজ পলিসি রিফান্ডেবল কিনা, আমার সিটটা কনফার্ম কিনা, এভরিথিং সব কিছু আপনি চেক করে নিতে পারেন আমাদের পোর্টালের মাধ্যমে। ফ্লাইট ডিউরেশন, এয়ারক্রাফট নাকি বোয়িং 77 নাকি A380, A to Z টার্মিনাল, আমি কোন টার্মিনাল থেকে ফ্লাইটটা ছাড়বে। আপনি ট্রাভেল এজেন্সির কাছে জিজ্ঞেস করতেছেন ভাই আমার টার্মিনাল কতক্ষণ আগে ছাড়বে, কোন টার্মিনাল থেকে ছাড়বে, কতক্ষণ আগে ছাড়বে, আপনি কতক্ষণ আগে রিপোর্ট করতে হবে। এই জিনিসগুলো আপনি আমাদের ওয়েবসাইটে সার্চ করে পাচ্ছেন। নাম্বার 2, আপনি ট্রাভেল এজেন্সি গিয়ে সময় সেভ করে, টাইম সেভ করে গিয়ে প্রশ্ন করে এত কিছু জেনেও জানার আগে আমি বলবো ভাই, দর্শকদেরকে বলবো আপনারা আমার ওয়েবসাইটে ভিজিট করুন। যদি প্রাইসটা ভেরিফাই করে গিয়ে আমারটা লয়েস্ট না হয়, তা অন্যান্য ট্রাভেল এজেন্সি এবং অন্যান্য পোর্টালের চেয়ে আমার প্রাইসটা ভেরিফাই করে আপনি টিকিটটা ক্রয় করুন। আপনি কি উইন করতেছেন নাকি হেরে যাচ্ছেন, এটা একটু ভেরিফাই করে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। অর্থাৎ একদিকে যেমন ভালো একটা সুযোগ আছে তিনি সময় বাঁচিয়ে, এবং আপনি একই সাথে দাবি করছেন যে কম খরচেও বিমানের টিকিট কাটার সুযোগ পাচ্ছে আপনার প্রতিষ্ঠান থেকে। আমরা একেবারে শেষ পর্যায়ে আছি, যারা হজ এবং উমরা পালন করতে চায় তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। যারা প্রত্যেক মুসলমান, আল্লাহ তাআলা আমরা আমাদের মুসলমান হিসেবে প্রত্যেকেরই জীবনে একবার হজ করা আমাদের জন্য ফরজ করে দিয়েছে। আমরা যারা ইউএসএ থাকি, যেন আল্লাহ তাআলা প্রত্যেক মুমিন মুসলমানকে কমপক্ষে জীবনে একবার হজ করা তৌফিক দান করুক। যারা হজে যেতে চান বাংলাদেশ থেকে এবং বা আমেরিকা থেকে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের সর্বত সহযোগিতা করব, বিকজ অফ ব্যবসায়িক উদ্দেশ্য নয়, যেহেতু ইউ আর এ গেস্ট অফ আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে জীবনে হজে মকবুল দান করুক, এটাই আমার একমাত্র কামনা। অনেক ধন্যবাদ শামসুদ্দিন বশির। আমরা শেষ করে ফেলতে যাচ্ছিলাম, কিন্তু আমাদের বেশ কয়েকজন দর্শকরা অনেকগুলো প্রশ্ন করছেন, আমি একটি দুটি প্রশ্ন হয়তো নেওয়ার সুযোগ পাচ্ছি। নাজমুল দিদার ফেসবুকে তিনি প্রশ্ন করছেন, আসসালামু আলাইকুম, গ্রিন কার্ড থাকলে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে হজ করা যায় কি? এতে খরচের কোনো কম বেশি হবে কি?
অবশ্যই গ্রিন কার্ড থাকলে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন। আপনাকে হজের রেজিস্ট্রেশন করতে পারবেন। হজের রেজিস্ট্রেশনের জন্য 30,000 টাকা খরচ। এই মাসের ভিতরে কিন্তু রেজিস্ট্রেশনটা নভেম্বরের ভিতরে কমপ্লিট করতে হবে। আপনি আপনি আমাদের ঢাকা অফিস বা ইউএস অফিসে যোগাযোগ করতে পারেন এবং সরকার কর্তৃক নির্ধারিত 3 লাখ টাকা এবং এই মাসের ভিতরে জমা দিতে হবে। জি, একই সাথে জেসমিন হক আপনি প্রশ্ন করেছেন হোয়াটস দ্য সাইট, এই সাইটটির বিষয়ে অলরেডি তিনি বলেছেন এবং এই অনুষ্ঠানটি আমাদের ফেসবুকে আছে, ইউটিউবেও থাকবে, সেখানে গিয়েও আপনি পুনরায় দেখতে পারবেন যে তার ওয়েবসাইটটি কি। অনেক ধন্যবাদ দর্শক যারা দেখছিলেন এবং একই সঙ্গে ধন্যবাদ জনাব শামসুদ্দিন বশির। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরছি শীঘ্রই অন্য একটি বিষয় নিয়ে, সঙ্গে থাকুন। আবারও স্বাগত TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। এই পর্যায়ে আমরা কথা বলবো আমেরিকায় প্রপার্টি কিনতে অর্থের যোগান হবে কিভাবে, অর্থাৎ কোথা থেকে আপনি অর্থ পাবেন আমেরিকায় যদি আপনি যে কোনো সম্পত্তি কিনতে চান, সেটা হতে পারে রেসিডেন্সিয়াল, সেটা হতে পারে কমার্শিয়াল। এই সুযোগগুলো কোথায় আছে এবং কিভাবে সেটি পাবেন, কোন যোগ্যতায় পাবেন, সেসব বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে এই পর্যায়ে যুক্ত হচ্ছেন অ্যাসোসিয়েটেড রিয়েল এস্টেট ব্রোকার রাকিব মাহমুদ। রাকিব মাহমুদ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমি একটু শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে আপনার কাছে জানতে চাই যে যখন কোনো একটা মানুষ পরিকল্পনা করেন তিনি সম্পত্তি কিনবেন, প্রপার্টি কিনবেন, তিনি আসলে কিভাবে তার অর্থের হিসেবগুলো মেলাবেন, কোথা থেকে তিনি অর্থ পেতে পারেন? জুয়েল ভাই, আসসালামু আলাইকুম। আমাকে সুযোগ দেওয়ার জন্য আজকের একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে আমরা কথা বলবো এবং আমি টিভিএন এর যেসব দর্শকরা আমাদের অনুষ্ঠানটি দেখছে আজকে তাদেরকেও স্বাগত জানাচ্ছি। আমি হয়তো আপনার মতো এত সুন্দর করে বলতে পারবো না, বাট আমি চেষ্টা করব কিছুটা সহজভাবে জিনিসটাকে বোঝানোর জন্য, একেবারে যেন দর্শকরা যাতে সহজে বুঝতে পারে সেইভাবে আশা করছি আমরা তাদের কাছে তথ্যগুলো পৌঁছে দেব। রাইট। তো যারা অলরেডি আমেরিকাতে আছে এবং বাড়ি কিনেছে তাদের অবশ্যই এই সম্পর্কে আইডিয়া আছে, বাট আজকে আমরা যে কথাগুলি বলবো হয়তো ওই মানুষগুলির জন্য সুবিধা হবে যারা ভবিষ্যতে বাড়ি কিনবে, কিংবা যখন একজন মানুষ বিজনেসের ব্যাপারে চিন্তা করে কিংবা ইনভেস্টমেন্ট প্রপার্টির ক্ষেত্রে চিন্তা করে, হয়তো তাদের জন্য কিছুটা উপকার হবে। তো আপনি যে প্রশ্নটা করেছেন যে অর্থের যোগান কিভাবে হবে, আমি ধরে নিচ্ছি যে কিছু ক্রেতা আছে যাদের নিজেদেরই অর্থ আছে, হয়তো তার নিজের একার নেই, হয়তো তার পাশাপাশি তার স্ত্রী, বাবা মা, ভাই বোন সবাই মিলেও তো বাড়ি কেনা সম্ভব, পারিবারিক সবার সহায়তা নিয়ে। সেটাকে আমরা বলছি যে ক্যাশ পারচেজ, নগদ অর্থ দিয়ে বাড়ি কেনা। বা যদি আপনার নগদ অর্থ না থাকে তখন তো নিশ্চয়ই লোন লাগবে, কোথাও থেকে একটা অর্থের যোগান নিতে হবে গিয়ে। এই লোনটা হয়তো ব্যাংক থেকে হতে পারে, কিংবা কোনো একটা ফিনান্সিয়াল অর্গানাইজেশন থেকে হতে পারে, কিংবা হয়তো এমন হতে পারে গিয়ে যে কোনো মানি লেন্ডার যারা হার্ড মানি লোন দেয়। তো বিভিন্ন ভাবে আমরা হয়তো টাকাটার যোগান নিতে পারি। তো যখন আমরা ক্যাশের কথা বলছি তখন কিন্তু অনেক সহজ ব্যাপারটা, যে আমার ব্যাংকে টাকা আছে, আমি ব্যাংক স্টেটমেন্ট দিচ্ছি আমার অফার লেটারের সাথে, এবং বাড়িটা কেনার প্রসেসটা শুরু হয়ে যাচ্ছে। এবং এটা অনেক ফাস্ট, মেবি হয়তো 30 থেকে 35 দিন, 40 দিনের মধ্যে একটা বাড়ি কিনে ফেলানো সম্ভব, বা একটা প্রপার্টি কিনে ফেলানো সম্ভব। এই প্রপার্টিটা রেসিডেন্সিয়াল হতে পারে, কমার্শিয়াল হতে পারে। তো যদি লোনের ক্ষেত্রে যাই, সেই ক্ষেত্রে কিছু অংশ ডাউন পেমেন্ট দিতে হয় এবং কিছু অংশ লোন দেয়। তো এইটা আমি বলবো যে বিভিন্ন ধরনের লোন প্রক্রিয়া আছে, যেমন সানিমো একটা লোন আছে গিয়ে নিউ ইয়র্ক স্টেটে, যেটা এমএনটি ব্যাংক দেয়। এরকম বিভিন্ন ব্যাংকের বা বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের লোনের প্রসেস আছে, বাট ওই ধরনের লোনটার জন্য মাত্র 1% ডাউন পেমেন্ট দিতে হয়। আবার কনভেনশনাল লোনের ক্ষেত্রে হয়তো স্পেশাল কিছু প্যাকেজ আছে, সেগুলোর কথা আপনি বলছিলেন। জি, 1% যেটা, জি, এটা একটা স্পেশাল প্যাকেজ, বাট এটা সব জায়গায় নাই ভাই। হয়তো একটা স্পেশাল কিছু জিপ কোডের জন্য এটা বরাদ্দ, ওই জিপ কোডে যে মানুষগুলি আছে তাদেরকে সহায়তা করবার জন্য হয়তো এই লোনের ব্যবস্থাটা করে থাকে। মাত্র 1% দিতে হয়। তো আপনি 1 লাখ টাকার একটা বাড়ি কিনলে যদি 1,000 টাকা মাত্র দিতে হয়, এটা তো অনেক বড় একটা ব্যাপার। যারা স্বল্প আয়ী মানুষ তাদের জন্য অনেক বড় একটা ব্যাপার। আর ধরেন কনভেনশনাল লোন আছে, কনভেনশনাল লোনের ক্ষেত্রে আপনার 3.5% থেকে 5%, 10%, বিভিন্ন পার্সেন্ট আছে, মিনিমাম 3.5%। এফএইচএ লোন আছে,
যেটা ফেডারেল লোন, সেটাও 3.5% থেকে শুরু হয়। তো আমি বলবো গিয়ে যে বিভিন্ন ধরনের লোন প্যাকেজ আছে। তো যারা মর্গেজ ব্রোকার তারা এই লোন প্যাকেজগুলি নিয়ে কাজ করে। এখন ধরেন বাজারে 50 ধরনের লোন আছে, বাট একজন মর্গেজ ব্রোকার হয়তো 4, 5, 6টা ধরনের নিয়ে কাজ করে। আবার অন্য একজন মর্গেজ ব্রোকার হয়তো আরেকটা কোম্পানির সাথে অ্যাফিলিয়েটেড, তারা হয়তো 3, 4 ধরনের নিয়ে কাজ করে। তো আপনাকে সত্যি কথা বলতে প্রথমে চিন্তা করতে হবে যে আপনি কি ধরনের লোন চান, আপনার কিরকম অবস্থা, এবং তার উপর বেস করে মর্গেজ ব্রোকার আপনি খুঁজে বের করতে পারেন। ইটস নট দ্যাট ডিফিকাল্ট। আপনি যদি কোনো একটা ব্যাংকে ট্রানজিশন করেন, সেই ব্যাংকেরও আপনার একজন লোন অফিসার থাকে, সেই লোন অফিসার কিন্তু আপনার লোন দিতে পারে। তো মর্গেজ ব্রোকার এবং লোন অফিসারের মধ্যে তফাৎ হচ্ছে, আমি যে কথাগুলি বলছি সেই কথাগুলি হচ্ছে গিয়ে একজন বায়ারের পয়েন্ট অফ ভিউ থেকে, রাইট। খুব টেকনিক্যাল না, সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। তো যে লোন অফিসার, সে হচ্ছে গিয়ে ওই ব্যাংকের লোন, যে ধরনের লোনগুলি আছে সেগুলি নিয়েই সে কাজ করার চেষ্টা করবে। তো দেখা যায় গিয়ে যে একজন লোন অফিসার, ধরেন আপনি ব্যাংকে, উদাহরণ হিসেবে বলছি যে আপনি ব্যাংক অফ আমেরিকাতে আপনার অ্যাকাউন্ট আছে, আপনি অনেকদিন ধরে ট্রানজেকশন করছেন, ব্যাংক অফ আমেরিকার একটা লোন অফিসার আছে। তো আপনি যখন তার কাছে যাবেন, সে তখন তার ব্যাংকের যে প্রোডাক্টগুলি আছে বা লোনের যে নিয়মগুলি আছে সেগুলি আপনাকে সেল করার চেষ্টা করবে, এবং সে অবশ্যই চেষ্টা করবে আপনাকে হেল্প করার জন্য, এবং কিভাবে ব্যাংকেরও লাভ হয় সেটাও দেখবে। বা যখন মর্গেজ ব্রোকারের কাছে যাবেন, মর্গেজ ব্রোকার কি করবে, আপনার জন্য একটা প্রোফাইল তৈরি করবে। সেই প্রোফাইলটা তৈরি করে বিভিন্ন ফিনান্সিয়াল অর্গানাইজেশনে এই প্রোফাইলটা পাঠাবে যে তার এই পরিমাণ লোন দরকার, তার প্রোফাইলটা হচ্ছে এরকম, তোমরা কে কে লোন দিতে আগ্রহী। দেখা গেল যে 10টা কোম্পানিকে পাঠিয়েছে, তার মধ্যে 3টা কোম্পানি বললো যে আমি লোন দিতে আগ্রহী। তখন এই 3টা যে নিয়ম বা যে ফেসিলিটিস গুলি সেগুলি আপনাকে জানাবে ক্রেতা হিসেবে, এবং তার মধ্যে আপনার যেটা সবচেয়ে ভালো মনে হয় সেটা নিবেন। আমরা আমরা বুঝতে পেরেছি যে কার কাছে যাবেন, গেলেন তিনি, তারপর তিনি লোনটা পাওয়ার, তিনি কি পরিমাণ লোন পাবেন সেটা আসলে কিভাবে ঠিক করা হয়? দ্যাটস এ ভেরি গুড কোশ্চেন, একটু টেকনিক্যাল ব্যাপার বাট সহজ। নর্মালি যখন যে কোনো লোন অফিসার বলেন কিংবা মর্গেজ ব্রোকার বলেন, তারা যখন লোন ক্যালকুলেট করে যে কি পরিমাণ পেতে পারে, সেটা আসলে নির্ভর করে তার মান্থলি ইনকামের উপরে। ধরেন একজন মানুষ $3,500 ইনকাম করে প্রতি মাসে, সো তার টোটাল ইনকামের 36% থাকবে গিয়ে লোন। তো এই 36%-এর মধ্যে 28% ধরা হয় গিয়ে রিয়েল এস্টেটের জন্য, আর বাকি 8% থাকবে গিয়ে আপনার বিভিন্ন গ্রোসারি বা অন্যান্য যে যে যাবতীয় জিনিসপত্র আপনি কিনছেন আপনার বিভিন্ন সময়, সেটার জন্য যে লোনটা তৈরি হবে। তো আমরা যদি 28% ধরি, 3600 টাকা যদি কেউ বছর মাসে ইনকাম করে, $3,600, সেই ক্ষেত্রে আপনার $1,000 মতো হবে যে তার প্রতি মাসের লোন, মানে লোনের ইনস্টলমেন্ট। এখন এই লোনের ইনস্টলমেন্ট $1,000 যেটা, এটাকে আমরা কিভাবে ভাগ করি, সেটা হচ্ছে গিয়ে ইনস্টলমেন্ট ক্যালকুলেশনের একটা ব্যাপার। ব্যাপারটা তো অতটা জটিল না, বাট যদি আমি এভাবে বুঝাই যে আপনি যদি ধরেন 1,00,000 টাকা যদি আপনি লোন নেন, সেক্ষেত্রে যদি 6.5 থেকে 6.75% ইন্টারেস্ট রেট থাকে, তাহলে আপনার প্রতি মাসে প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট আসবে গিয়ে অ্যারাউন্ড ধরেন $600 মতো। বাট যখন আমরা ইনস্টলমেন্ট পে করি, তখন শুধু আমরা প্রিন্সিপাল আর ইন্টারেস্ট রেট যে পে করি তা না, তার সাথে আবার যোগ হয় গিয়ে প্রপার্টি ট্যাক্স, এরপরে যোগ হয় গিয়ে আপনার ইন্স্যুরেন্স। তো ধরেন 1,00,000 টাকার কেউ একটা বাড়ি কিনলো, বা তার লোন হচ্ছে 1,00,000 টাকা, সেই জন্য আপনার প্রতি মাসে যদি আসে 600 টাকা, তার সাথে আপনার ট্যাক্স ধরলাম গিয়ে 200 টাকা, তো 800 টাকা হলো। তারপরে ধরেন ইন্স্যুরেন্স ধরলাম গিয়ে 70 টাকা, 870। এরপরে আরেকটা মজার জিনিস হচ্ছে গিয়ে, আপনার যদি 20%-এর নিচে ডাউন পেমেন্ট থাকে, তখন এই ফিনান্সিয়াল অর্গানাইজেশন গুলি চিন্তা করে যে আপনাকে লোন দেওয়াটা কিছুটা রিস্কি, কোনো সময় আপনি হয়তো মর্গেজ ঠিক মতো নাও পে করতে পারেন। তখন কি করে, তারা বলে গিয়ে যে 20% ডাউন পেমেন্ট যতদিন পর্যন্ত না হবে পে করা, ততদিন পর্যন্ত আপনাকে মর্গেজ ইন্স্যুরেন্স দিতে হবে। এই মর্গেজ ইন্স্যুরেন্সটা কত, 1,00,000 টাকা অ্যারাউন্ড 30 থেকে 35 টাকার মতো আসে, 2,00,000 টাকায় 60 টাকা, এটা আপনার যোগ হয়। তো দেখেন, আপনি চিন্তা করে যে 870 হয়েছিল, প্লাস আরো 30 টাকা যোগ হলে হয়ে গেল গিয়ে 90 টাকা, 900 টাকা।
তো $900 করে আপনার প্রতি মাসে ইনস্টলমেন্ট আসবে আপনার $1,00,000 লোনের জন্য। ওকে, আমার মনে হয় একেবারে এটা সবচেয়ে পরিষ্কার, আপনি সহজ খুব করে সহজ করে বুঝিয়েছেন। আমরা ইনস্টলমেন্টের হিসেবটা আপনার কাছ থেকে পেলাম, ধারণাটা পেলাম। আমরা একজন মানুষ যখন একটা বাড়ি কিনতে যাবেন, তিনি কি পরিমাণ লোন পাবেন? আপনি বলছিলেন যে ব্রোকার এজেন্ট যারা আছেন তারা হয়তো বিভিন্ন জায়গায় তিনি অফারটা পাঠান, কিন্তু কিসের উপর ভিত্তি করে তার লোনের অ্যামাউন্টটা, টোটাল অ্যামাউন্টটা তিনি কত পাবেন সেটা ঠিক করা হয়? আচ্ছা, সো আমরা যখন হিসাব করি যে একজন মানুষ যদি ওই যে 3,600 থেকে শুরু করি, যে 3,600 টাকা যদি প্রতি মাসে সে ইনকাম করে, তাহলে তার 28% হচ্ছে 1,000 টাকা। তো 1,000 টাকা মানে হচ্ছে গিয়ে আমার 30 বছরে 360 কিস্তিতে হচ্ছে 3,60,000 টাকা, ওকে, তাই না? সো 3,60,000 টাকাকে মানে অবশ্যই তো এই টাকাটা ডাবল হবে, তো তার জাস্ট বরাবর হাফ করে ফেলি। 3,60,000 হাফ হচ্ছে গিয়ে 1,80,000। তো রাফলি ধরে নেন যে 1,50,000 থেকে 1,80,000 টাকার মতো সে লোন পাবে গিয়ে বাড়ি কেনার জন্য। এটা হচ্ছে গিয়ে ইজি ক্যালকুলেশন। আরেকটা ক্যালকুলেশন আছে, শর্টকাট ক্যালকুলেশন, সেটা হচ্ছে গিয়ে ধরেন আপনি যদি বছরে 30,000 টাকা ইনকাম করেন, সেক্ষেত্রে আপনি 1,00,000 টাকা লোন পাবেন। 30,000 টাকা মানে হচ্ছে 3 × 36,000 ডলার বছরে। ধরেন আপনি যদি 55 থেকে 60,000 ডলার ইনকাম করেন বছরে, তাহলে আপনি 2,00,000 টাকা লোন পাবেন। আর আবার অনেকে আছেন যারা একই সাথে পরিবারের হয়তো অনেকেই চাকরি করছেন, একই পরিবারে হয়তো মা করছেন, বাবা করছেন, সন্তান করছেন, তখন কি তাদের তিনজনের ইনকামের উপর বেস করে এইটি নির্ধারণ করা হয়, নাকি যিনি ব্যক্তিগতভাবে একজনের উপর নির্ভর করবে? এটা খুব ভালো একটা প্রশ্ন করেছেন। যখন 3 জন মানুষ কাজ করছে, তার মধ্যে ব্যাংক প্রথমেই হিসাব করবে বা মর্গেজ ব্রোকার হিসাব করবে কে 40 ঘন্টা কাজ করে প্রতি সপ্তাহে, মিনস ফুল টাইম। ওকে, দেখা গেল যে বাবা ফুল টাইম কাজ করে, মাও ফুল টাইম কাজ করে, ছেলে হাফ টাইম কাজ করে, হয়তো পড়ালেখা করছে, পাশাপাশি 20 ঘন্টা কাজ করছে প্রতি সপ্তাহে। তো সেক্ষেত্রে বাবা এবং মা হচ্ছে গিয়ে মেইন উৎস। যদি ছেলে কন্টিনিউয়াসলি 2 বছর ধরে আপনার এই 20 ঘন্টা করে কাজ করে থাকে, তাহলে সেটাও গণ্য হবে। এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে, যখন মর্গেজ ব্রোকাররা প্রোফাইল তৈরি করে, যেটা আমরা শুরুতেই বলেছি, সেই প্রোফাইল তৈরি করবার সময় তারা প্রথমে দেখে ক্রেডিট স্কোর কিরকম। নর্মালি ধরেন পার্সোনাল লোনের ক্ষেত্রে 580 হলেই হয়, বাট রিয়েল এস্টেটের লোনের জন্য অ্যারাউন্ড 670 থেকে 690 এরকম একটা কিছু খোঁজার চেষ্টা করে মর্গেজ ব্রোকাররা। অ্যান্ড দেন তার সাথে যোগ হয় গিয়ে লাস্ট 2 মাসে তার পে স্ট্যাব আছে কিনা, লাস্ট 2 মাসের ব্যাংক স্টেটমেন্ট, যেটা দিয়ে ভেরিফাই করে যে আপনি যে কথাগুলি বলছেন সে পরিমাণ টাকা ব্যাংকে ঢুকে এবং কতখানি টাকা আপনি খরচ করেন, এবং যে খরচটা করেন সেই টাকা কি আপনি ওয়ালমার্টে গ্রোসারি কেনার জন্য খরচ করছেন, না কোনো একটা ভিডিও গেম শপে গিয়ে আপনি 10,000 $5,000 বা $1,000 আপনি খরচ করে আসছেন। যদি ওইভাবে করেন, সেটাকে ওরা মনে করে রিস্কি বরোয়ার। বা যদি আপনি বৈষয়িক কারণে ভালো কোনো রিজনে আপনি টাকাটাকে ব্যবহার করেন খরচ করার সময়, তখনও আপনাকে মনে করে যে ওরা আপনি একজন ভালো কাস্টমার হবেন ভবিষ্যতে, বড়োয়ার হিসেবে আপনি একজন ভালো মানুষ হবেন। তো এই সবগুলি বিবেচনা করে বাবার ইনকাম, মায়ের ইনকাম এবং সন্তানের ইনকাম সব একসাথে যোগ করে ধরেন হয়ে গেল গিয়ে 1,50,000। তাহলে আপনি আরো অনেক বেশি লোন পাবেন। 1,00,000 টাকার জন্য আপনি 3.5 লাখ টাকা লোন পেতে পারেন 30 বছরের জন্য। $2,00,000 যদি ইনকাম হয়, সেক্ষেত্রে $7,00,000 আপনি লোন পেতে পারেন। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে ভাই। এখানে আমরা যখন মর্গেজ ব্রোকারদেরকে দেখেছি যে তারা অলওয়েজ হিসাব করে গিয়ে যে আপনি 30 বছর পর্যন্ত কাজ করতে পারবেন কিনা। ধরেন 62 বছর হচ্ছে কি আপনার রিটায়ারমেন্ট এইজ। সো আপনার যদি আজকে বয়স হয় 32 বছর, দ্যাট মিনস আপনি আরো 30 বছর কাজ করতে পারবেন। সো 30 বছর কাজ করা মানে হচ্ছে কি আপনি ফুল টাকাটাই পাবেন। আমরা যে হিসাব করছিলাম যে 3,60,000 হাফ মানে 1,80,000, 1,70,000 থেকে 1,80,000 টাকা আপনার লোন পাবেন। তো সেটা যদি আপনার 30 বছর থাকে। যদি কোনো কারণে এমন হয় যে আপনার 20 বছর আর বাকি আছে, যে আপনার 42 বছর বয়স, সেক্ষেত্রে ওইটা 1/3 কমে যাবে। তো 1,80,000 থেকে হয়ে যাবে 1,20,000, যেন আপনি রিটায়ারমেন্ট এইজের মধ্যে টাকাটা আপনি শোধ করতে পারেন। অর্থাৎ তো অনেকগুলো আপনি একটা বিষয়। খুব ইম্পর্টেন্ট জিনিস বলছেন ভাই, সেটা হচ্ছে গিয়ে বাবা মা যখন থাকে, 2 জন বা 3 জন থাকে, হ্যাঁ, সেই সময় ব্যাংক অনেক বেশি ভরসা পায়। তারা মনে করে যে একজন যদি কোনো কারণে অকর্মণ্য হয়ে যায় বা অসুস্থ হয়ে যায়, সেক্ষেত্রে অন্য 2 জন তো লোনটাকে টানতে পারছে। তো সেক্ষেত্রে লোন পাওয়ার পসিবিলিটি অনেক অনেক বেশি।
অর্থাৎ এটা খুব গুরুত্বপূর্ণ যে যখনই আপনি ফাইলটা রেডি করবেন, আপনার যদি পরিবারের সদস্যদের মধ্যে উপার্জনক্ষম কেউ থাকে এবং তার উপার্জনের বিষয়টা আপনি অন্তর্ভুক্ত করে দেবেন, তাহলে খুব বড় পরিমাণে যেমন লোন পাবেন, তেমনি ব্যাংকের কাছে আপনি বিশ্বস্ত হিসেবে, ভরসার মানুষ হিসেবে প্রমাণিত হবেন। আমরা আরো আসলে আপনার সাথে কথা বলে খুব এত সহজে হিসেবগুলো বোঝা যাচ্ছে যে হয়তো আরো লম্বা সময় ধরে আমাদের আলোচনাটা চালিয়ে যাওয়া দরকার, কিন্তু আমরা খুব শর্টকাটে শেষ করতে হচ্ছে, আর 2 মিনিট আমরা সময় পাবো। আমরা একটু আপনার কাছে জানতে চাই, যারা লোন পাবেন এই লোনের মধ্যে অনেকে আছে রেসিডেন্সিয়াল লোন নিচ্ছেন, অনেকে কমার্শিয়াল লোন নিচ্ছেন, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? একটা বড় পার্থক্য আছে, সেটা হচ্ছে গিয়ে রেসিডেন্সিয়াল লোনটা যখন হয় সেটা হচ্ছে গিয়ে একটা বাড়ির এগেনস্টে বা একটা ছোট প্রপার্টি এগেনস্টে যেখানে আপনি থাকবেন কিংবা কেউ না কেউ থাকবে। তো সেই লোনটা অনেক ইজি, সেই জন্য ওটা 3.5%, 5% ডাউন পেমেন্ট দিলে হয়ে যায়। বাট কমার্শিয়ালের ক্ষেত্রে, কমার্শিয়াল যে প্রপার্টিগুলি সেগুলির সাথে অনেক কিছু জড়িত। যে আপনি একটা গ্যাস স্টেশন কিনতে যাচ্ছেন, সেই গ্যাস স্টেশনে যখনই লোন দিতে যাবে, সেই গ্যাস স্টেশন হয়তো একসময় গ্যাস স্টেশন ছিল, এখন শুধু রিটেল শপ আছে। তো এটার জন্য যখন লোনের জন্য যাবে তখন দেখা যায় যে ওরা এনভায়রনমেন্টাল ফেজ 1 ইন্সপেকশন করে। যদি কোনো কারণে ওদের সন্দেহ হয় তখন ফেজ 2 তে চলে যায়। দেখা যায় যে এই এনভায়রনমেন্টাল ফেজ 1, ফেজ 2 এই লোনগুলির জন্য আপনার কমপ্লিকেসি বেড়ে যায়, আপনার খরচ অনেক বেড়ে যায় গিয়ে একটা কমার্শিয়াল লোন পাওয়ার জন্য। অন টপ অফ ইট, কমার্শিয়াল লোনের মোস্ট অফ দ্য কমার্শিয়াল লোনের জন্য আপনার 20% ডাউন পেমেন্ট দিতে হয়। এসবিএ লোন, স্মল বিজনেসের জন্য যে লোনটা, ধরেন আপনি একজন ভালো কোনো একটা সাইডে আপনার স্পেশালিটি আছে, আপনি হয়তো খুব একজন দক্ষ মেকানিক এবং আপনি 10 বছর ধরে কাজ করতেছেন, এখন আপনি চাচ্ছেন আপনি নিজের একটা বিজনেস তৈরি করবেন। দ্যাট মিনস ইউ হ্যাভ ইউর প্রফেশনাল ট্রেন্ড ফর লাস্ট 10 years। তো সেই ক্ষেত্রে আপনাকে এসবিআই লোন দিবে, বাট মাত্র 10% হয়তো আপনাকে ডাউন পেমেন্ট দিতে হবে, 90% আপনাকে দিয়ে দিবে। এটা হচ্ছে কি আপনাকে প্রমোট করা, যেন আপনি কন্ট্রিবিউট করতে পারেন কমিউনিটিকে, সোসাইটিকে কন্ট্রিবিউট করতে পারেন। নিজে আর একটা নতুন যদি আপনি অটো শপ তৈরি করেন, সেক্ষেত্রে কম্পিটিশন বাড়বে, রেট কমবে, সাধারণ মানুষ উপকৃত হবে। তো কমার্শিয়াল লোনটা অনেক ব্যাপক, ওর মধ্যে অনেকগুলি ভাগ আছে। এটা অন্য কোনো দিন যদি সময় হয় সেদিন আপনাদেরকে বুঝিয়ে বলবো। বাট রাফলি হচ্ছে কি রেসিডেন্সিয়াল লোনটা অনেক ইজি, কমার্শিয়ালটা একটু ডিফিকাল্ট। অনেক অনেক ধন্যবাদ রাকিব মাহমুদ। আমি নিশ্চিত যে দর্শকদের আরো প্রচুর প্রশ্ন রয়েছে এই বিষয়টি নিয়ে, এবং কিভাবে আসলে কমার্শিয়াল লোনটার জন্য কি কি ডকুমেন্টস দিতে হয়, রেসিডেন্সিয়াল লোনের ক্ষেত্রে কোন কোন সুবিধাগুলো পাওয়া যায়, ফার্স্ট টাইম যারা হোম বায়ার তারা কি কি সুবিধা পান, অনেকগুলো প্রশ্ন আপনার কাছে আছে, কিন্তু আমরা হয়তো সময় স্বল্পতার কারণে আজকে পুরো আলোচনাটা করতে পারিনি। কিন্তু আমিও আপনাকে কথা দিচ্ছি যে আগামী দিনে আমরা আবারও আপনাকে সংযুক্ত করব এবং দর্শকদের এই প্রশ্নগুলোর উত্তর নেওয়ার চেষ্টা করব। আপনাকে ধন্যবাদ, একই সাথে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যারা এতক্ষণ দেখছিলেন, সকলকে ধন্যবাদ। বাট আমি পাশাপাশি বলবো যে যদি কোনো ভাইদের কোনো ধরনের প্রসঙ্গে আপনার জানার ইচ্ছা থাকে, আমার যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই নাম্বারটা আমি জানি না, আমি শেয়ার করবো কি তারা ইচ্ছা করলে করতে পারেন। আমার নাম্বার হচ্ছে 7162370071। যদি কোনো ভাইদেরকে আমি কোনো ব্যাপারে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি, তাহলে আমাকে টেক্সট করবেন বা ফোন করবেন, আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করবো। অনেক ধন্যবাদ রাকিব মাহমুদ, অনেক ধন্যবাদ দর্শক যারা দেখছিলেন, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আজকের মতো ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।